সে করতে পারে না, এ ব্যাপারে আমার যথেষ্ট বিশ্বাস আছে। কিন্তু আপনার ভ্রাতা আপনার সঙ্গেও তো জেনে গেছেন, আপনি মহল ত্যাগ করবেন না। যদি আপনাকে পায় আপনার তো ক্ষতি করে দেবে। মোহিনী, মৎস্যরাজ মিন এবং জেলিফিশ বের হতে যাবে, ঠিক তখনই তারা খুব দূর থেকে প্রবেশ দরজার কাছে দুষ্টু কুমিরকে দেখতে পায়। তাই তারা আর সেখান থেকে বের হতে পারে না। আর দেরি করবেন না, শীঘ্র পৌঁছান, দরজা দিয়ে বের হয়ে যান। আমার ভাই মকর আসলে সবাইকে দেখতে পেয়ে যাবে আর সবারই গর্দান নেবে। যান যান, শীঘ্র যান, দেরি করবেন না, তাড়াতাড়ি যান। আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন? ও আসবে আর আপনাদের গর্দান নেবে, এই জন্য অপেক্ষা করছেন বুঝি? কিন্তু আপনার কি হবে? মকর মহারাজ তো সব জেনে গেছে। যদি সে আপনার কোনো ক্ষতি করে দেয়? না না, আমি আপনাকে কিছুতেই একা ফেলে রেখে যেতে পারি না। আপনিও চলুন আমাদের সঙ্গে। কথাটা বোঝার চেষ্টা করুন মোহিনী, মকর আমার ছোট ভাই, সে আমার কিছু ক্ষতি করতে পারবে না। আমি সব সামলে নেব। এখন কোনো আর কথা নেই, আপনারা শীঘ্র বের হয়ে যান এখান থেকে। এই বলে জেলিফিশ, মৎস্যরাজ মিন এবং মোহিনীর পেছনের দরজা দিয়ে মহল থেকে বের হয়ে যায়। এত বড় গাদ্দারি তুমি আমার সাথে করতে পারলে দাদা? কোথায় তোমার আর বাকি সব সঙ্গীরা? তারা বুঝি বিপদের টের পেয়ে তোমাকে ছেড়ে পালিয়ে গেছে? কেমন সঙ্গী তোমার, দুর্দিনে তোমাকে ছেড়ে পালিয়ে যায়? না মানে আমি বুঝতে পারছি না ভ্রাতা, তুমি কি বলছো আমাকে? হঠাৎ করে তোমার কি হয়ে গেল? তুমি এসব কথা বলছো আমাকে? আর কার সঙ্গী? আমার তো কোনো সঙ্গী নেই, আর কারাই বা আমাকে রেখে পালিয়ে চলে যাবে? তোমার কথার কিছুই তো আমি বুঝতে পারছি না ভ্রাতা। দাদা, অনেক হয়েছে তোমার নাটক, এবার তোমার নাটকটা থামাও। তুমি কি করে পারলে আমার সাথে এমন করতে? তুমি কিনা সেই তুচ্ছ মৎস্যরাজ মিনের সাথে হাত মিলিয়েছো, যার বাবার সাথে যুদ্ধ করে আমি এই রাজ্য জয় করেছি। কি করে পারলে তুমি আমার পিঠ পিছে এমন ছুরি মারতে? না না, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার পুরো কথাটা শোন। তুই যা শুনেছিস তা সঠিক নয়। তুই আমার ভ্রাতা, আমি কেন তোর সাথে বেইমানি করব? কারণ তুমি হচ্ছে ঘরের শত্রু বিভীষণ। আমার মা ঠিকই বলতো, তোমাকে বিশ্বাস করাই একদিন আমার কাল হবে। কিন্তু আমি কখনো আমার মায়ের কথাই পাত্তা দিই। আমি তোমাকে আমার নিজের দাদার মতন ভালোবেসেছি, আর তুমি কিনা আমার বিশ্বাসের সুযোগ নিলে, আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। তুমি যা করেছো তা সম্পূর্ণ ধর্মবিরোধী, আর আমি চাই তোমাকে ধর্মের পথে ফিরিয়ে আনতে। তাই আমি মৎস্যরাজ মিনের সাথে হাত মিলিয়েছি, যাতে তোমাকে ধর্মের পথে ফিরিয়ে আনতে পারি। তোমার এই অধর্মের কারণে পিতাশ্রীও স্বর্গে গিয়ে শান্তিতে থাকতে পারবে না। আমি পিতাশ্রীকে কথা দিয়েছিলাম তোমাকে ধর্মের পথে রাখবো। তুমি এমন অধর্ম করলে আমি তার কি উত্তর দেব? কেন দাদা, আপনি স্বর্গে যেয়ে না হয় পিতাশ্রীকে বুঝিয়ে বলবেন? আপনার পিতাশ্রীর কাছে যাওয়ার খুব শখ দেখছি। তবে চিন্তা করবেন না, আমি আপনাকে পিতাশ্রীর কাছেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। অপরদিকে বড় রানী মহল থেকে বের হয়ে বনের দিকে হাঁটতে শুরু করে। কষ্টে দুঃখে বুকটা যেন ভারী হয়ে এসেছে তার। জমিদার মহাশয়ের কথাগুলো যেন তার কানে বাজছে। সে কিছুতেই এটা জমিদারের কাছ থেকে আশা করেনি। এদিকে বড় রানী চলে যাওয়ার খবর সারা রাজ্যে সাড়া পড়ে যায়। কালিনীও মনে মনে খুব কষ্ট পায়। তবে কি আমার জন্যই মা রাজ্য ছেড়ে চলে গেল? জন্মের পর যদি আমি কারো সত্যিকারের ভালোবাসা পেয়েছি, তা হলো বড় রানী, যাকে আমি মা বলে ডেকেছি। তার জন্য আমার সত্যিই কষ্ট হচ্ছে। সব ওই জমিদার মহাশয়ের জন্য হয়েছে।
বুড়ো লোকটা দেখছি হাড়ে হাড়ে বজ্জাত। আমার মাকে রাজ্য থেকে যেতে বাধ্য করলো, তবে আমার নামও কালিনী। আমার মাকে তাড়িয়ে দেওয়ার প্রতিশোধ তো আমি নেবই। বুড়ো জমিদার, তোর খারাপ সময় আগত, শুধু গুনতে থাক। হা হা হা, তুই সাপের লেজে পা দিয়েছিস, আমি তোকে দেখছি। তোকে এক ছোবলে যদি ছবি না করেছি তবে আমার নামও কালিনী নয়। এই বলে কালিনী জমিদারের ঘরের দিকে প্রবেশ করতে যায়। অপরদিকে মোহিনী, মৎস্যরাজ মিন ও জেলিফিশ পালিয়ে মৎস্যগ্রামের ভেতর চলে আসে, কিন্তু তাদের পেছন পেছন সৈন্যরা ধাওয়া করতে থাকে। ছুটতে ছুটতে মোহিনীর কাছ থেকে সেই কুমিরের দাঁতটি পড়ে যায়। হঠাৎ সে বুঝতে পারে কুমিরের দাঁতটি পড়ে গেছে। তখন সে বলে ওঠে, মৎস্যকুমার, দাঁতটি পড়ে গেছে, আমাকে তাড়াতাড়ি উদ্ধার করতে হবে। এই দাঁতটি হারিয়ে গেলে আমাদের সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে। মৎস্যরাজ মিন এবং জেলিফিশ, আপনারা সামনে এগোতে থাকুন, আমি এই দাঁত নিয়ে আপনাদের পেছন পেছন আসছি। আচ্ছা ঠিক আছে মোহিনী, আপনি সাবধানে যাবেন, আর বিপদের আভাস পেলেই খুব দ্রুত আমাদের কাছে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা চিন্তা করবেন না, আমি যাব আর চলে আসব। কুমিরের দাঁতটি উদ্ধার না করতে পারলে আমাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। অপরদিকে জমিদার তার ঘরের মধ্যে হীরক এবং তার বড় রানীর কথা চিন্তা করছিল। তখন ওই ঘরের মধ্যে কালিনী চলে আসে। এ কি কালিনী, তুমি তুমি আমার ঘরে কি করছো? এটা কোন ধরনের ব্যবহার? তুমি জানো আমি কে? আমি হলাম জমিদার, আর তুমি জমিদারের ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করেছো? তোমার এত বড় দুঃসাহস! এটা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। জমিদার, তোর জমিদারিত্ব আমি ঘুচাচ্ছি। তুই কোন সাহসে আমার মাকে রাজ্য থেকে বের করে দিস? এর পরিণাম তোকে ভোগ করতেই হবে। অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোর, আর না, উত্তরাধিকারী চাই না তোর। এবার তুই নিজেই উত্তরাধিকারী হয়ে যাবি। এসব কি কথা বলছো তুমি? আর তোমার এত সাহস, তুমি আমাকে তুই তোকারি করছো? প্রহরী, প্রহরী, কোথায় তোমরা? শীঘ্রই মেয়েটিকে বন্দি করো। আমি এখনই এই মেয়েটিকে অন্ধ কুটুরে দেখতে চাই। কিন্তু জমিদারের ডাকে কোনো প্রহরী সাড়া দেয় না, কারণ কালিনী তাদের আগে থেকেই বিষ দিয়ে অজ্ঞান করে রেখেছে। মূর্খ জমিদার, তুই এখনো বুঝিসনি আমি কে? এখনো বুঝিসনি? তবে নে, তুই দেখ আমার আসল রূপ। এই বলে কালিনী তার কাল নাগিনী রূপ ধারণ করে। তার এই নাগিনী রূপ দেখে জমিদার খুব ভয় পেয়ে যায়। কে কে তুমি? কে তুমি মেয়ে? তুমি তো কামিনী। তাহলে তুমি সাধারণ মানুষের রূপে আমার রাজ্যে প্রবেশ করেছো? তুমি কেন এই সাধারণ মানুষের রূপে আমার রাজ্যে প্রবেশ করেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? এতটুকুতেই কথা বন্ধ হয়ে গেল জমিদার মহাশয়? কিন্তু কথা বন্ধ হলে কি করে হবে পিতাশ্রী? আপনি তো আমার মাকে অনেক কথা বলেছেন, এখন কথা বলুন, আমিও শুনতে চাই। আমাকে আমাকে মাফ করে দাও মা, আমি সব ঠিক করে দেব। আমি এখনই তোমার বড় মাকে নিয়ে এই রাজ্যে ফিরে আসব। তুমি চিন্তা করো না মা, তুমি আমাকে ছেড়ে দাও। তার আর কোনো বিশেষ প্রয়োজন নেই, অনেক হয়েছে। আর বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই আপনার পিতাশ্রী। এখন যে আপনার স্বর্গে যাওয়ার সময় হয়ে গেছে। এই বলে কালিনী জমিদারকে দংশন করে। অপরদিকে মৎস্যরাজ মিন ও জেলিফিশ কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে প্রস্থান করে। মোহিনী দাঁত নিতে যাবে, ঠিক তখনই অন্য একটি মাছের পাখনায় লেগে দাঁতটি ছিটকে দূরে সরে যায়। মোহিনী দাঁতটি আর উদ্ধার করতে পারে না। তার আগেই সৈন্যরা তার খুব কাছাকাছি চলে আসে। কোনো উপায় না পেয়ে মোহিনী সেখান থেকে প্রস্থান করে দাঁতটি না নিয়েই। প্রহরী আসার পরে মোহিনী একটা নির্জন পাথরের পেছনে লুকিয়ে পড়ে। প্রহরী এদিক ওদিক দেখে কাউকে না পেয়ে মকর রাজের উদ্দেশ্যে ফিরে যায়।
বাঁচা গেল, প্রহরী সব ফিরে গেছে। এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। এখনই যে দাঁতটা উদ্ধার করতে হবে, খুব দ্রুত আমার দাঁতের স্থানে পৌঁছাতে হবে। এই বলে মোহিনী দাঁতটি যে স্থানে পড়েছিল সেই স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপরদিকে কালনাগিনী জমিদারকে দংশন করার পরে জমিদার বাড়ি থেকে দ্রুত বের হয়ে আসে এবং কালনাগিনী গহীন জঙ্গলে পৌঁছে যায়। হঠাৎ সে অট্টহাসি দিয়ে ওঠে, হা 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 হা। জমিদারকে দংশন করে মন যেন হালকা লাগছে, মনে হচ্ছে গা থেকে যেন কি ভারী জিনিস নেমে গেল। আগে যদি জানতাম কাউকে দংশন করে এত ভালো লাগবে তাহলে কবেই দংশন করতাম। এই জমিদারটা খুব জ্বালিয়েছে, আজ হলো তো শাস্তি। তখনই হঠাৎ পাশ থেকে দুইটা পাখির কথা বলছিল। এই রূপসী, শোন, ভুল করেও মানুষের বাসস্থানে বাসা করা যাবে না। তুই 3 বার বাসা করেছিস, 3 বারই মানুষ হয়তো তোর বাসা ভেঙে দিয়েছে অথবা তোর বাচ্চা নিয়ে নিয়েছে। এই জন্যই বলি আমাদের বাসস্থান জঙ্গলেই থাক। টিয়া, তুই ঠিকই বলেছিস, যার যে স্থান সেই স্থানেই থাকা উচিত, না হলে তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, তাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। এখন থেকে আমি বনের পাখি বনেই থাকবো, স্বাধীনভাবে চলবো। পাখিদের কথোপকথন শুনে কালনাগিনীর নাগলোকের কথা মনে পড়ে যায় আর সে বলতে থাকে, হ্যাঁ ঠিকই তো বলেছে পাখিরা, আমার উদ্দেশ্য ছিল নাগলোকের রানী হব, কালনাগ হবে আমার নাগরাজ। আমি কি করে আমার উদ্দেশ্য ভুলে গেলাম। আমাকে এখন ওই বাবুরাম সাপুরের কাছে যেতে হবে। অনেক দিন হলো তার খোঁজ নেওয়া হয় না, তার কাছে হয়তো থাকতে পারে মোহিনীর খোঁজ। এ কথা বলে কালনাগিনী বাবুরাম সাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অপরদিকে মোহিনী সেই কুমিরের দাঁতের স্থানে পৌঁছে যায়। মোহিনীর কুমিরের দাঁতটি নিয়ে যাবে, তখনই একটা শামুক কুমিরের দাঁতটি নিয়ে সে স্থান থেকে পালিয়ে যায়। তখনই মোহিনী বলে ওঠে, এ কি শামুক, দাঁতটি নিয়ে কোথায় পালিয়ে গেল? আমাকে যে করেই হোক দাঁতটি উদ্ধার করতেই হবে, না হলে দুষ্ট কোনো প্রাণীর হাতে দাঁতটি পড়ে গেলে অনিষ্ট হয়ে যাবে। না না, আর দেরি করা ঠিক হবে না, এখনই আমাকে দাঁতে উদ্ধার করার জন্য বেরিয়ে যেতে হবে। এই বলে মোহিনী কুমিরের দাঁতটি উদ্ধার করার উদ্দেশ্যে দ্রুত চলতে শুরু করে। অপরদিকে শক্তি পাথরের কথা মতো কালিনীর খোঁজে বাবুরাম সাপুরে জমিদারের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু জমিদার বাড়িতে প্রবেশ করতে যাবে তখন প্রহরী তাকে বাধা দেয়। কে আপনি? জমিদার বাড়িতে প্রবেশ করছেন? এমনিতেই জমিদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে, এর মাঝে আপনি নতুন করে কি উটকো ঝামেলা তৈরি করছেন? না না, আমি কোনো উটকো ঝামেলা না প্রহরী। জমিদার বাড়িতে শোকের ছায়ার কথা বলছো? কি হয়েছে জমিদার বাড়িতে? আর কেনই বা এত কান্নার আওয়াজ আসছে জমিদার বাড়ি থেকে? শোকের ছায়া তো বটেই, জমিদার বাড়ি থেকে বড় রানী বেরিয়ে গেছে, জমিদার পুত্র হীরক সেও বেরিয়ে গেছে। আর জমিদারের কথা কি বলবো, তাকে আজ সকালে তার নিজের পালিত মেয়ে কালিনী দংশন করে জমিদার বাড়ি থেকে বেরিয়ে গেছে। জমিদার এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি বলছো তুমি প্রহরী? জমিদার মশাই কত ভালো লোক ছিল, তার সাথে কিনা এত বড় অনিষ্ট হলো? দুনিয়াতে ভালো মানুষের ভাত নাই গো প্রহরী, বিশ্বাসের এই প্রতিদান। হা 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 হা। কালিনী, তুই ভীষণ পাজি। রাজ্যের এমন খারাপ অবস্থা আর আপনি হাসছেন? কে আপনি আর কেনই বা জমিদার বাড়িতে এসেছেন বলুন আমাকে, নয়তো এখনই এই জমিদার বাড়ি থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দেব। আহ, এত উত্তেজনা ভালো না প্রহরী। আমি হলাম পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী সাপুড়ে। এসব কালনাগিনীর বিষ আমার কাছে তুচ্ছ ব্যাপার, এজন্যই আমি হাসছি। আর বিধাতার কি খেলা, আজকে দেখো ঘুরতে ঘুরতে আমি জমিদার বাড়িতেই চলে এসেছি। ও, আপনি সাপুড়ে?
আমাকে মাফ করে দিবেন। আপনাকে কটু কথা বলার জন্য। আপনি আর এখানে সময় ক্ষেপণ করবেন না, আমার সাথে তাড়াতাড়ি চলুন জমিদার মশাইয়ের ঘরে। তাকে যেভাবেই হোক আপনি সুস্থ করে তুলবেন, দয়া করে আর বিলম্ব করবেন না। আচ্ছা ঠিক আছে প্রহরী, আমি তোমার কথায় অনেক সন্তুষ্ট হয়েছি। তোমাকে অনেক ভালোও লেগেছে আমার। আর তুমি চিন্তা করো না, আমি থাকতে কালনাগিনী সাপের বিষে তোমার জমিদারের কিছু হবে না। আমি সব ঠিক করে দেব। চলো এবার যাওয়া যাক। অপরদিকে কুমির রাজা তার দাদার শঙ্খমুখকে বন্দি করে নেয়। তার গায়ে মোটা মোটা শিকল বেঁধে দেয়া হয়। তুই আমার সাথে যা খুশি কর না কেন, আমি কখনোই বলবো না মৎস্যকুমার মিন কোথায় আছে। আমি কোনোদিন অন্যায় করিনি, আর আমার জীবনের বিনিময়েও কখনোই অন্যায়কে প্রশ্রয় দেব না। তুমি তো আমাকেও হার মানাবে কূটনীতিতে, সত্যের পথে, ধর্মের পথে বলে বলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। এতে তোমার এক বিন্দু দুঃখ নেই? তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না নেমোখারাম ভাই কাকে বলে। তুই যাই বলিস না কেন মকর, আমি তোর দাদা। আমি জানি কিসে তোর ভালো হবে আর কিসে মন্দ। একমাত্র সম্পদের কারণেই তুই এত অহংকার হয়ে গেছিস। এজন্য তোর থেকে তোর জীবন না, তোর এই অবৈধ সম্পদ আমি নিতে চেয়েছিলাম, আর তাদেরকে দিতে চেয়েছিলাম যারা এর প্রাপ্য। রাখো তো তোমার প্রাপ্য। আমি শক্তিতে আমি এই সব অর্জন করেছি। আমার রাজ্যে দুর্বল কোনো ব্যক্তির জায়গা নেই। তোমার মতো বিশ্বাস দুর্বল কুমিরকে আমার ভাই বলতেও লজ্জা লাগে আমার। তবে চিন্তা করো না, আজকে এই লজ্জা আমি ঘুচিয়ে দেব। বিদায় আমার সত্যের পথে থাকা সত্যবাদী দাদা। এই বলে মকর তার দাদার শঙ্খমুখের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। অপরদিকে মোহিনী দাঁতের সন্ধান করতে করতে নতুন একটি রাজ্যে প্রবেশ করে। নতুন রাজ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবকিছু যেন বদলে যায়। চারদিকে সবুজ গাছপালা যেন সবুজ নয়, সবকিছু অনেক রং বেরঙের। মোহিনী নিচে দেখতে পায় সাদা কি যেন পড়ে আছে, সব একই রকম। মোহিনী সেই রাজ্যের মাটিতে পা রাখতে তার মৎস্যরূপ থেকে মানুষ রূপে ফিরে আসে। এ কি, হঠাৎ করে আমি মানুষ রূপে ফিরে আসলাম কেন? আর সাদা সাদা চকচক করছে, এগুলো আবার কি বস্তু? এগুলো তো দাঁত না, কিন্তু এগুলো কি? আর আশেপাশে সবকিছু দেখে তো মনে হচ্ছে না আমি মৎস্য রাজ্যে আছি। সবকিছু কেমন যেন বিস্ময়কর। এইসব বলে মোহিনী যেই সাদা বস্তুটি হাতে নেয়, ঠিক তখন ওই বিকট শব্দ করে ঘূর্ণিঝড় হতে থাকে। ঘূর্ণিঝড়ের কারণে কিছু দেখা যায় না, কিন্তু মোহিনী অনুভব করতে পারে কোনো বড় একটা কিছু তার দিকে ধেয়ে আসছে। তখন ওই মোহিনী বলে ওঠে, এ কোথায় এসে পড়লাম? এই রাজ্যে আসার সাথে সাথে আমার মৎস্যরূপ চলে গেল, এখন আবার এত ভয়ঙ্কর রূপে কে আমার দিকে ধেয়ে আসছে? এই বিপদ থেকে নিজেকে কিভাবে রক্ষা করব আমি? কার এত বড় দুঃসাহস যে কিনা বিনা অনুমতিতে আমার রাজ্যে প্রবেশ করে? নিশ্চয়ই এসেছে কোনো লোভী, আমার মণিমুক্তার আশায় আমার রাজ্যে প্রবেশ করেছে। যেই হও না কেন, আমি তোমার গর্দান নেব। আমি কখনো কাউকে ছেড়ে দেই না। এবার এই মানুষের বাচ্চাকে বধ করে সমুদ্র থেকে এই লোভী আত্মাকে দূর করব। এত বড় দুঃসাহস আমার রাজ্যে প্রবেশ করে মণিমুক্তার লোভে? আমি এখনো এই দুষ্টু মেয়েটার ধর থেকে মুন্ডু আলাদা করে দেব। এই কথা শুনে মোহিনী একটু ঘাবড়ে যায়। আপনি আমাকে ভুল বুঝছেন। কিছু করার আগে আপনি একবারের জন্য সামনে আসুন। আমি এখানে মণিমুক্তার লোভে আসিনি। আমার নাম মোহিনী। আমি এক বিশেষ উদ্দেশ্যে এখানে এসেছি। তবে আমি এতটুকু বলতে পারি যে উদ্দেশ্যে এসেছি সেটাতে আপনার কোনো ক্ষতি হবে না। কি উদ্দেশ্যে এসেছো তুমি? এখানে যারা আসে মণিমুক্তার লোভে আসে।
তুমি যখন মণিমুক্তার লোভে আসোনি, তবে শুনি তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছো। যদি মিথ্যে বলেছো মেয়ে, আমি তখনই তোমার প্রাণ নেব। প্রাণ রক্ষার ভয়ে যদি মিথ্যে কথা বানিয়ে বলেছো, আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। অপরদিকে নাগরাজ হীরক নাগরানী ময়ূরীকে বলে, নাগমাতা, আমরা কি অন্ধকারে নাগকন্যা মোহিনীকে খুঁজে বেড়াচ্ছি? এতদিন তো হয়ে গেল, তার কোনোভাবেই যে আমরা সন্ধান পাচ্ছি না। কি করব, এত চিন্তা, আমার যে কিছুই আর মাথায় আসছে না নাগমাতা। নাগরাজ হীরক, সর্বশেষ একটা উপায় আছে, যে উপায় অনুসরণ করলে হয়তো তুমি তোমার নাগরানী মোহিনীকে খুঁজে পাবে। কিন্তু সেই উপায়টা তুমি সম্ভবত একবারই ব্যবহার করতে পারবে। উপায়? একটা উপায়? এটা আবার কি উপায়? আপনি খুলে বলুন আমাকে, কি করতে হবে আমাকে? যত কঠিন উপায় হোক না কেন, আমি মোহিনীর জন্য সব করতে পারি। আমি আমার পিতার কাছে শুনেছিলাম নাগলোকে একজন সর্বশক্তিমান আছে। সে হচ্ছে নাগলোকের আদি নাগ। তুমি তার সাহায্যই তো নিতে পারো। তার সাহায্য নিলেই তো তুমি অনায়াসে জানতে পারো মোহিনী কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ নাগমাতা, আপনি ঠিকই বলেছেন, আমাকে আদি নাগের সাহায্য নিতে হবে। সে আমাকে বলেছিল আমার খুব খারাপ সময়ে তাকে স্মরণ করতে। এখন তাহলে সময় এসে গেছে, আমাকে এখনই আদি নাগকে স্মরণ করতে হবে। অপরদিকে এরপর প্রহরী বাবুরাম সাপুরের জমিদার মহলে নিয়ে যায়। প্রবেশ করে দেখতে পায় জমিদারের দেহ নীল হয়ে পড়ে আছে। এই যে রানী, কি করে হলো এমন? কাল নাগিনী কখন জমিদারকে এই অবস্থা করেছে? সবকিছু বলুন আমাকে। আর আপনার প্রাসাদটা তো দারুণ পছন্দ হয়েছে আমার। হা 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 হা। প্রহরী, এ তুমি কাকে ধরে এনেছো? এই শোকের সময় এসব ফালতু কথা বলছে। জমিদার পরিবারের একমাত্র আমি জীবিত আছি। আমি এখনোই প্রহরীকে বলে তোমাকে বন্দি করতে পারি। তবে আমাকে বন্দি করে ফেলুন, আর সারা জীবনের জন্য জমিদারকে হারিয়ে ফেলুন। কি যায় আসে? জমিদার মরে গেলে শুধু এটাই হবে, জমিদার মরার দায়ভার আপনার কাঁধে চলে আসবে। তখন ওই ছোট রানী মনে মনে ভাবতে থাকে, ঠিকই তো বলেছে, জমিদার মরে গেলে রাজ্যের মানুষ তো আমাকে ঠিকভাবে গ্রহণ করবে না। এখন তো আর কেউ নেই, আগে জমিদারকে বাঁচাতে হবে, তারপরে ছলে বলে কৌশলে সবকিছু আমার করে নেওয়া যাবে। তখন ওই ছোট রানী করুণ সুরে বলে ওঠে, না না, এমনটা বলবেন না। আপনি যদি আমাদের জমিদারকে বাঁচাতে পারেন তো তাকে ফিরিয়ে দিন। আমি আর আপনার কাছে বাধা প্রদান করব না। তবে এই মুহূর্তে আপনারা সকলেই এই কক্ষ থেকে বেরিয়ে যান। আমি জমিদারের প্রাণ ফিরিয়ে দেব। এজন্য এই কার্য সম্পাদনের সময় এই কক্ষে কারো থাকা চলবে না। কখনো তো এমন কিছু শুনিনি। সাপুরের সবার অগোচরে মানুষের শরীর থেকে বিষ নামায়। আপনি যদি উল্টোপাল্টা কিছু করে ফেলেন, যা করবেন আমার সামনেই করতে হবে। আহ, আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী সাপুরে। আমার তন্ত্র একটু আলাদা। এখনই এই ঘর থেকে বিদায় হন, না হলে জমিদারের শরীরের সমস্ত বিষ আপনাদের শরীরে প্রবেশ করবে। হা 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 হা। রানীমা, চলুন তো, না হলে আমাদের জমিদার মশাই আস্তে আস্তে জীবন শেষ হয়ে যাবে। আর দেরি করবেন না রানীমা, চলুন চলুন, তাড়াতাড়ি চলুন। তাকে একটা সুযোগ দিয়েই দেখা যাক না সে কি করে। অপরদিকে মোহিনীর কথা শুনে সে সামনে আসে। তাকে দেখে মোহিনী অবাক হয়ে যায়, কারণ সে আগে এত বড় ঝিনুক কখনো চোখে দেখেনি। কে আপনি? আমি এত বড় ঝিনুক কখনো দেখিনি। তবে বিশ্বাস করুন, আমি এখানে কোনো বদমতলবে আসিনি। আপনাকে দেখে আমার সতই মনে হচ্ছে। আমি হলাম ঝিনুক রানী। আমার এই রাজ্যে অসৎ লোকের কোনো ঠাঁই নেই। আমার এই রাজ্য যেন পুরো মায়ার শহর। এখানে বহুরূপী মানুষ মৎস্য রূপে ধরে থাকতে পারে না। যারাই লোভ নিয়ে আমার রাজ্যে প্রবেশ করে, আমি তাদেরকে আমার ঝিনুকের মধ্যে সারা জীবনের জন্য বন্দি বানিয়ে দিই। এখন বলো, তুমি কে?
আমি হলাম মোহিনী। আমি মৎস্যলোকে এসেছিলাম একটা বিশেষ কাজে, কিন্তু এক শামুকের পিছু নিতে নিতে আপনার রাজ্যে পৌঁছে গেছি। আমি পথ ভোলা পথিক। আমি কোনো লোভী ব্যক্তি নই যে আপনার রাজ্যের মুক্তা সংগ্রহ করবে। তোমার লোভ নেই? তবে আমার রাজ্যের মণিমুক্তা কেন তুমি স্পর্শ করেছো? আমার রাজ্যের মণিমুক্তা লোভী মানুষের হাতে পড়েছে। তোমার এসবই ইনিয়ে বিনিয়ে কথা আমার কাছে চলবে না। তোমার নিজের প্রাণ বিসর্জন দেওয়ার সময় হয়েছে, তার জন্য প্রস্তুত হও। আপনি কেমন রানী যে সৎ অসৎ এর মধ্যে পার্থক্য বোঝেন না? আমি তখন থেকে বিনয়ী ভাবে আপনাকে বলছি আমার কোনো লোভ নেই, তারপরেও আপনি আমাকে হত্যা করার জন্য প্রস্তুত হচ্ছেন। আমার কোনো কথাই বিশ্বাস করছেন না, এটা উচিত নয়। কেন প্রস্তুত হব না? তুমি তো এসেইছো লোভী মকর রাজ্যের মৎস্যলোক থেকে। তুমি নিশ্চয়ই মকর রাজ্যের পাঠানো কোনো গুপ্তচর। তোমার মনে কখনো ভালো অভিসন্ধি থাকতেই পারে না। অনেক চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার, কিন্তু নিজেকে লুকাতে পারলাম না। আপনার মনের ইচ্ছা আমার পূরণ করতেই হলো। তাহলে পরিচয় দিয়েই না হয় আপনাকে শান্ত করি। এই বলে মোহিনী তার নাগকন্যা মোহিনী রূপে ফিরে আসে। ঝিনুক রানী মোহিনীকে সর্পরূপে দেখে অবাক হয়ে যায় আর কিছুটা ভীত কণ্ঠে বলে ওঠে, এ কি, আপনি নাগলোকের নাগরানী? আপনি কিভাবে আমার রাজ্যে প্রবেশ করলেন? আর আপনি পৃথিবীতে কি করছেন? আপনার তো পৃথিবীতে থাকার কথা নয়। মোহিনী কিছু বলতে যাবে তখনই কে যেন কোথা থেকে একটা লতার মতো দড়ি এসে মোহিনীকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে আর মোহিনীকে নিজের দিকে টানতে শুরু করে। মোহিনীকে কে যেন টানতে টানতে ঝিনুক রানীর থেকে দূরে নিয়ে যাচ্ছে। এ কি, এগুলো কি হচ্ছে আমার সাথে? কে আমাকে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে? থামুন বলছি, এখনই থামুন। কেন এভাবে আমাকে টানছেন? আমার অন্যায় কি? এত বড় সাহস ওই দুষ্টু মকর রাজের রাজ্য থেকে এসেছে আমার রাজ্যে? আমি তাকে বলি চড়াবো। আমি আমার রাজ্যকে এমন ভাবে মায়ার সৃষ্টি করে রেখেছি যাতে কেউ ছদ্মবেশে সেখানে না আসতে পারে। দুষ্টু মকর রাজ্য মৎস্য রাজ্য দখল করেছে, আমার ঝিনুক রাজ্য যাতে দখল করতে না পারে এজন্য আমি এই ব্যবস্থা করেছি। হা 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 হা। না মহারাজ, না, আপনার ভুল হচ্ছে। আমার কথাটি একবার শুনুন। মোহিনী কোনো লোভী কেউ না। সে মুক্তার উদ্দেশ্যে এই রাজ্যে প্রবেশ করেনি। আমার সাথে তার কথা হয়েছে। সে সৎ। আমি এই গোটা ঝিনুক রাজ্যের রাজা এমনি এমনি হইনি। তোমার মতো নরম মন আমার নয়। এসব প্রাণীকে আমি খুব ভালোভাবেই চিনি। ইনিয়ে বিনিয়ে কথা বলে তোমার মন গলতে পারে, কিন্তু আমার মনকে গলানো এত সোজা নয়। আপনি একদমই ভুল ভাবছেন মহারাজ। আমি কোনো মণিমুক্তার লোভে আপনার রাজ্যে আসিনি। আমি বিশেষ প্রয়োজনে এসেছি। আমিও চাই দুষ্টু মকর রাজ্যের বিনাশ হোক। আমার নামও রাজা শুম্ভুক। এসব কোনো ছল চাতুরিতে আমার মন গলবে না। আমি আমার রানীর মতো নরম মনের অধিকারী নই। আমার রাজ্যে প্রবেশ করার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। ঝিনুক রাজ্যে ঝিনুক প্রজাতি ছাড়া কারো শক্তি কাজ করে না। হা 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 হা। এই বলে রাজা শম্ভুক মোহিনীকে বন্দি করে নেয়। এদিকে মোহিনীর বাবা জমিদারের সাথে দেখা করার উদ্দেশ্যে পথে চলতে থাকে। সেখানে গ্রামের কিছু মানুষের একে অপরের সাথে কথা বলছিল। মোহিনীর বাবা কৌতূহলবশত একটু সামনের দিকে এগিয়ে যায়। সেখানে এক লোক তার বউকে বলছিল, ও বউ, কাউকে বিশ্বাস করা যাবে নি গো। এই সমাজে কার মনে কি আছে সেটা বোঝা বড় দায়। আমাদের এত দয়ালু জমিদার মশাই, তাকে নাকি আজ সকালে তার কন্যা কালনাগিনী রূপে দংশন করেছে।
কি বলছো কি? জমিদার মশাই শেষ পর্যন্ত মানুষ মনে করে কাল নাগিনীকে আশ্রয় দিয়েছে? আসলেই ভীষণ কষ্টের ব্যাপার গো। যে আশ্রয় দিল তারই কিনা জীবন নিল। হ্যাঁ বউ, আমাদের বাড়ির পাশে যে কালু প্রহরী আছে না, ও যে জমিদার বাড়িতে পাহারা দেয়, সেই তো আমাকে সকালে জানালো জমিদার মশাই আর জীবিত নেই। সেই কাল নাগিনীও নাকি নিরুদ্দেশ। মোহিনীর বাবা দূর থেকে তাদের কথোপকথন শুনে আপন মনে দুঃখ করতে থাকে আর বলতে থাকে, জমিদার মশাই, অনেক আশা নিয়ে যাচ্ছিলাম আপনার কাছে, শুধু আপনি পৃথিবীতে চলে গেলেন না, আমাদেরকেও নিঃস্ব করে গেলেন। আমার মোহিনী মাকেও খুঁজে পাওয়ার আশাটা অনেকাংশে কঠিন হয়ে গেল। তবে শেষবারের জন্য হলেও আমি আপনার সাথে দেখা করতে চাই। অন্যদিকে কালনাগিনী বাবুরাম সাপুরের খোঁজ করতে করতে গুহার সামনে চলে আসে, যেখানে বাবুরাম সাপুরে তপস্যারত ছিল। কালিনী গুহার সামনে এসে দ্বাররক্ষীকে দেখতে পায়। এ কি মেয়ে, তুমি হুর হুর করে কোথায় ঢুকছো? কিছু না বলেই ঢুকে যাচ্ছ, মগের মুল্লুক পেয়েছো নাকি? এখানে কি মনে করে এসেছো? তোমার উদ্দেশ্য কি এখনই বলো আমাকে। আমি এসেছি বাবুরাম সাপুরের খোঁজে। শুনেছি তিনি এখানে তপস্যারত আছেন। আমি তার সাথে দেখা করতে এসেছি। এছাড়া আমার কোনো উদ্দেশ্য নেই। ওই ধূর্ত বাবুরাম সাপুরে, ও তো তপস্যা পূরণ করে চলে গিয়েছে। দুদিন আগেই সে এই গুহা থেকে বেরিয়ে গিয়েছে। শুনেছি নাকি সে এখন পৃথিবীর সব থেকে বড় সাপুরে হয়েছে, আর সব থেকে শক্তিশালীও বটে। সে নাকি বরদান পেয়েছে গো, পৃথিবীর কেউ তাকে বধ করতে পারবে না। সে নাকি অমর হয়েছে। তখন ওই কালিনী মনে মনে ভাবতে থাকে, ও মা, এ কি? তাহলে তো ওকে আমার কিছুতেই হাতছাড়া করা যাবে না। যে করেই হোক ওকে আমার হাতে রাখতেই হবে। এই যে মেয়ে, কি ভাবছো আবার? মনে মনে নিশ্চয়ই কোনো বদ মতলব বাড়ছো। না না, আমি কি ভাববো? আর আপনাকে বলতে হবে বাবুরাম সাপুরে কোথায় গিয়েছে। আমার যে জানা ভীষণ জরুরি। অপরদিকে পাহারাদার এবং ছোট বউ জমিদারের ঘর থেকে বেরিয়ে আসে। তারপর বাবুরাম সাপুরে ভূতগুরু কটপটকে স্মরণ করে। তখন বাবুরাম সাপুরের হাড়টি থেকে একটি আলোকরশ্মি বেরিয়ে আসে। সাথে সাথে হাড়টি আলোকরশ্মির মধ্য থেকে ভূতগুরু কটমট উপস্থিত হয়। তুই কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দিবি না বলে প্রতিজ্ঞা করেছিস? আমাকে বন্দিত করেছিস, তাতেও বুঝি তোর শান্তি হয়নি? একটুখানি হাড়ের মধ্যে আমাকে কত কষ্ট করেই না থাকতে হয়। আমি ঠিক মতো পা ছুঁড়ে ঘুমাতেও পারি না। আহ, থামো তো বাপু। কত কষ্ট করে আমি তোমার তপস্যা করেছি, আর তুমি কি তা ভুলে গেছো? নাওয়া খাওয়া ছেড়ে তোমার তপস্যা করেছি, ঘুমায় পর্যন্ত নি। আর তোমার মাত্র 2 দিনেই এত নালিশ? আর আমি দিনের পর দিন তোমার তপস্যা করেছি। যখন বর চেয়েছি তখন তোমার কতই না কিপটেমি করেছো আমার সাথে। আশা হয়েছে হয়েছে, এখন বলতো কি কারণে আমাকে ডেকেছিস? তোর এত ভঙ্গিটা আমার ভালো লাগে না। তোর কাজ করে দিয়ে আমি আবার ঘুমাবো। আমাকে তাড়াতাড়ি বল, দিনের বেলা ভূতেদের ঘুমানোর সময়। এই যে দেখছো জমিদার মশাই, জমিদার মশাইকে কাল নাগিনী কামড় দিয়েছে। তাই আমি চাই তুমি তার বিষ নামিয়ে তাকে সুস্থ করে দাও। এ কি বলছিস তুই? তুই কবে থেকে অন্যের উপকার করা ধরেছিস? আমি যতদূর তোকে চিনি তুই তো স্বার্থ ছাড়া কিছু করিস না। বলতো তোর পেটে পেটে কে আছে? আহ, কথা বাড়িও না তো। যা বলছি তাই চুপচাপ করো। ভুলে যেও না তুমি কিন্তু আমার দাস। তোর দুঃসাহস দেখে আমি বড়ই অবাক হয়ে যাচ্ছি। তোর কি আমার দেখে ওঝা মনে হয়? আমি ভূতগুরু কটমট। আমি কি করে সাপের বিষ নামাবো মূর্খ?
এদিকে নাগমাতা ময়ূরীর কথা মতো হীরক গভীর জঙ্গলে এসে আদিনাগের স্মরণ করতে থাকে। হে জগৎ শ্রেষ্ঠ নাগরাজ, নাগদেব, নাগেশ্বর আদিনাগ, দেখা দিন, আপনার ভক্ত আপনাকে ডাকছে, দয়া করে দেখা দিন। আদি নাগরাজ, আপনার ভক্তের আপনাকে বিশেষ প্রয়োজন। ঠিক তখনই একটি আলোকরশ্মির সৃষ্টি হয়ে আদি নাগরাজ দেখা দেন। বল নাগরাজিরো, তুই আমাকে কি প্রয়োজনে এই পৃথিবী লোকে ডেকেছিস? হে নাগেশ্বর আদি নাগরাজ, আপনি আমাকে বলেছিলেন যে কোনো প্রয়োজনে আমি আপনাকে ডাকতে পারবো আর আপনি আমাকে সাহায্য করবেন। আমি বিশেষ প্রয়োজনে আপনাকে ডেকেছি। কি এমন বিশেষ প্রয়োজন হলো তোর, সেটা আমাকে বল। এতদিন বাদে যেহেতু আমাকে ডেকেছিস, আমি বুঝতেই পেরেছি তুই কোনো না কোনো বিশেষ প্রয়োজনেই আমাকে ডেকেছিস। আদি নাগরাজ, আমি ব্যর্থ হয়েছি। আমি অনেক চেষ্টা করেছি মোহিনীকে খুঁজে পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই মোহিনীকে খুঁজে পাচ্ছি না। আমি হতাশ হয়ে গেছি। চারদিক থেকে আমাকে যেন হতাশা ঘিরে ধরেছে। আমি কিছুই বুঝতে পারছি না আদি নাগরাজ, তাই আমি আপনাকে স্মরণ করেছি। এটা সহজ কোনো কাজ নয়, নিয়তির পরিকল্পনাতেই এমনটা ছিল। তবে এত অল্পতেই হতাশ হয়ে গেলে চলবে না। আমি তোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। মোহিনীর ব্যাপারে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। আমার কথা বিশ্বাস করুন মহারাজ, মোহিনী একজন সৎ। সে কোনো মণিমুক্তার লোভে আমাদের রাজ্যে প্রবেশ করেনি। আমাদের থেকে সাহায্যের আশায় আমাদের রাজ্যে প্রবেশ করেছে। দয়া করে তাকে মুক্ত করুন। তোমার সরল মন রানী, তাই তুমি সহজেই এই দুরাচারের কথা বিশ্বাস করে নিয়েছো। কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না। ভুলে যেও না, ও মকর রাজ্য থেকে এসেছে, যেখানে শুধু অত্যাচারীদের বাস। আর আমি আর যাই হোক, এই সাপকে বিশ্বাস করে নিতে পারবো না রানী। আপনি কেন বুঝতে পারছেন না? ইনি হলো নাগরানী মোহিনী। দোহাই আপনার, এমন কিছু করবেন না যাতে আপনি পরে আফসোস করেন। মোহিনীকে মুক্ত করুন। সে ভালো উদ্দেশ্যে রাজ্যে এসেছে। তুমি যখন এত করে বলছো, তখন আমি মোহিনীকে ঠিকই মুক্ত করব। কিন্তু তার আগে আমার গুরুদেবকে এখানে ডাকতে হবে। যদি আমার গুরুদেব বলে মোহিনী ভালো, তাহলে আমি অবশ্যই মোহিনীকে মুক্ত করব। কিন্তু আমার গুরুদেব যদি বলে মোহিনী খারাপ, তাহলে ওর গর্দান নিব আমি। এই বলে সম্ভোগ তার গুরুদেবকে স্মরণ করে। অপরদিকে পিশাচ সিদ্ধ কটমট বাবুরাম সাপুড়েকে বলতে থাকে, তুই তো সাপুড়ে, তুই তো নিজেই পারিস বিষ হরণ করতে। তুই আমাকে কেন বলছিস? আমি তো ওঝা নই, নাকি তোর এই বিষ তোলারও ক্ষমতা নেই? আমি যদি পারতাম তাহলে কি তোমাকে ডাকতাম? এত কথা আমি জানতে চাই না। তুমি যে করেই হোক জমিদারকে বাঁচিয়ে তোলো। তোর কাছে না কালিনীর চুল আছে? তুই তো চুল দিয়ে ওকে ডেকেই নিতে পারিস, আর বিষটা ওকে দিয়ে তুলিয়ে নিতে পারিস। আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস বলতো? তোমার মতো আমার ঘটে এত কাঁচা বুদ্ধি নয় গো। আমি যদি কালিনীকে আমার মতো করে ডাকি, তাহলে জেনে যাবে আমি এই রাজ্য পাওয়ার উদ্দেশ্যে জমিদারকে বাঁচাচ্ছি। তখন ও অর্ধেক রাজ্য চেয়ে বসবে। আমি চাচ্ছি না কোনো ঝামেলা হোক। আমি এত কিছু জানতে চাই না। তুমি যে করেই হোক তোমার তন্ত্রমন্ত্র বলে কালিনীকে ডেকে আনো, আর বিষ তুলে আবার ওর জায়গা মতো ওকে ফিরিয়ে দিয়ে আসো। তুই বড় পাকা খেলোয়াড় রে বাবুরাম সাপুড়ে। তোর কালো বুদ্ধির কাছে কেউ টিকতে পারবে না, আমি হলফ করে বলতে পারি। তবে তুই যেটা বলছিস তা আমি করতে পারবো। আমাকে একটু সময় দে। অপরদিকে মকর মহারাজ কিছুটা রাগান্বিত হয়ে বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না। যারা যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমি সবাইকে মেরে ফেলবো। সামান্য মৎস্যরাজ মিনের এত বড় দুঃসাহস!
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওর জন্য আমি আমার দাদাকে হত্যা করেছি। ওকে কোনো মতেই আমি ছাড়বো না। মহারাজ, আপনি শান্ত হন, আমি আপনার পাশে আছি। যারা যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমি প্রত্যেকের সন্ধান আপনাকে দেব। আপনি শুধু ঠান্ডা মস্তিষ্কে পরিকল্পনা করুন এরপরে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কারণ দ্বারটা আমরা হারিয়েছি। আমাদের অর্ধেক সৈন্য ওই মৎস্যরাজ মিনের কবলে। আমার নামও মকর। শুধু দাঁতটা পেলেই হবে না, দাঁতটা সঠিক স্থানে বসাতেও হবে। আর এই দাঁতটা সঠিক স্থানে বসানোর আগেই আমি ওই মৎস্যরাজ মিনকে চিরকালের জন্য ওপারে পাঠিয়ে দেব। আর শোন, তুই তোর গুপ্তচরদের সারা সমুদ্র লোকে তন্ন তন্ন করে খুঁজতে বল কোথায় আছে ওই দুষ্ট মৎস্যরাজ মিন ও তার সঙ্গীরা। আমার এখনই খবর চাই। আপনি যা বলবেন মহারাজ। আমি আমার সব থেকে ভালো ভালো গুপ্তচর ও সৈন্যদেরকে পাঠিয়ে দিয়েছি মৎস্যরাজ মিন ও তার সঙ্গীদের খোঁজার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আমরা তাদের পেয়ে যাব। এই বলে সমুদ্র ঘোড়া সেখান থেকে প্রস্থান করে। অপরদিকে আদি নাগরাজ হীরককে বলতে থাকে, আমি মোহিনীর বিষয়ে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ এটা তোমার শাস্তি ছিল। আমি তোমাকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, তোমার সময় কিন্তু আর বেশি নেই। এই সময়ের মধ্যেই তোমার মোহিনীকে খুঁজে পেতে হবে। তাহলে আদিনাগ, আমাকে শুধু এটুকু বলুন, আমি কি সঠিক দিশায় এগোচ্ছি নাকি মোহিনীকে খোঁজার জন্য ভুল কোনো দিশায় চলছি? দয়া করে বলুন আদিনাগ, চুপ করে থাকবেন না। না হিরো, তুমি সঠিক দিশায় এগোচ্ছ না। তুমি এভাবে এই দিশায় চলতে থাকলে তোমার সময় শেষ হয়ে যাবে, কিন্তু তুমি মোহিনীকে কখনোই খুঁজে পাবে না। আর তুমি আর মোহিনী সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে, শুধু এই জন্মেই না, জন্ম জন্মান্তরের জন্য। আদি নাগরাজ, তাহলে আমাকে সঠিক দিশা দেখান, এটুকু কৃপা আমার উপর করুন। সময় যে খুবই সীমিত, আমি মোহিনীকে আর হারাতে পারবো না। আমি শুধু তোমাকে এটুকুই বলবো, তুমি খুঁজছো যারে পাবে তারে। এ লোক নয় অন্য লোকে, হাওয়ার দিশায় স্রোত ভাষায় সাপসাপুরের জীবন খেলা। এই বলে আদিনাগ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন ওই হীরক আপন মনে বলতে থাকে, গুরুদেব আমাকে এ কেমন ধাঁধা বলে গেল। অবশ্যই গুরুদেব এর মধ্যে শুভ কোনো বার্তা আমাকে দিতে চেয়েছে। আমাকে এই ধাঁধার সমাধান করতে হবে। কে বলতে পারে এই ধাঁধার মধ্যেই মোহিনীর অবস্থান আমি জানতে পারবো? অপরদিকে মৎস্যরাজ মিন একটি ঝোপের ভেতর লুকিয়ে থাকে। তখন সেখানে জেলিফিশ চলে আসে। মৎস্যরাজ মিন, আমি যেটুকু সংবাদ সংগ্রহ করতে পেরেছি তা হলো মোহিনীর দাঁতটি হারানোর পরে দাঁতটির পিছু নিতে থাকে, কিন্তু মকর রাজ্যের সৈন্যরা সেখানে চলে এসেছিল। তারপর এখন বলা খুবই দুষ্কর মোহিনী তাদের কাছে ধরা পড়েছে নাকি এখনো সুরক্ষিত আছে। ওমা, এ কি কথা বলছেন আপনি? তাহলে তো মোহিনীর ভীষণ বিপদ হয়েছে। মোহিনীকে রক্ষা করতে হবে আমাদের। সে আমাকে সাহায্য করার জন্য এই মৎস্যলোকে এসেছিল। আমার কারণেই তার কোনো ক্ষতি হলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। তাহলে এখন কি করবেন মৎস্যরাজ মিন? আপনি কি আবার দুষ্টু মকর রাজ্যের মহলে যাবেন মোহিনীকে উদ্ধার করার জন্য? তাহলে আরো একটা দুঃসংবাদ শুনুন। দুষ্টু মীরের ভাতা শঙ্খমুখ তাকে মকর মহারাজ ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। এ কি বললে তুমি? আমাদের আর এখানে বসে থাকলে চলবে না। আমাদের সাহায্যকারীরা যদি এভাবে প্রাণ দেয় তাহলে আমরা চুপ করে বসে থেকে কি হবে? আমাদের এখনই বের হতে হবে যুদ্ধের জন্য। অপরদিকে বাবুরামের কথা মতো ভূতগুরু কটমট তার জাদু বলে কালিনীকে বশীকরণ করে জমিদারের কক্ষে নিয়ে আসে। কালিনী যেন পুরো ভূতগুরু কটমটের বশে, তার নিজের কোনো হুঁশ নেই। ভূতগুরু কটমট যা বলবে কালিনী তাই করতে বাধ্য।
কামিনী, এখন তুমি জমিদার মশাই থেকে বিষটা হরণ করে নাও আর পুনরায় জমিদারকে জীবিত করে তোলো। এটাই এখন তোমার একমাত্র কাজ। জমিদার মশাইকে জীবিত করে তোলাই এখন তোমার জীবনের প্রধান লক্ষ্য। তখন কালিনী কালনাগিনী রূপে ফিরে আসে। জমিদারের শরীর থেকে বিষ নিজের মধ্যে নিয়ে নেয়। বিষ হরণ করার সাথে সাথে জমিদারের নীল দেহ সাদা হতে থাকে। অপরদিকে শামুকরাজ সম্ভোগ তার গুরুদেবকে ডাকে। তার গুরুদেব আসলে, কি ব্যাপার মহারাজ, আপনি আমাকে এই অসময়ে স্মরণ করলেন? সমস্ত কিছু ঠিক আছে তো, নাকি কোনো সমস্যা? তখনই মহারাজ সম্ভুক সমস্ত ঘটনা তার গুরুদেবকে খুলে বলে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন এর একটাই সমাধান আছে, তা হলো অগ্নি পরীক্ষা। যদি অগ্নি পরীক্ষায় মোহিনী উত্তীর্ণ হয় তাহলে আমরা তাকে সাহায্য করতে পারি, আর এতে বোঝা যাবে সে কোনো লোভী ব্যক্তি নয়। কিন্তু সাপের আগুন সহ্য করতে পারে না, এতে তো তার প্রাণনাশ হবে। গুরুদেব, আপনি অন্য কোনো উপায় বলুন। আমি চাই না কোনো নিষ্পাপের বিনা কারণে প্রাণ যাক। আপনি চিন্তা করবেন না মহারানী মতি, এই আগুন খুবই শক্তিশালী, শুধুমাত্র লোভীদের জন্য। এই আগুনে কিছুই হবে না যদি মোহিনী ভালো থাকে। মহারাজ, আমি আমার শক্তি দিয়ে অগ্নি পরীক্ষার সৃষ্টি করছি। এই বলে গুরুদেব অগ্নি পরীক্ষার জন্য দাউ দাউ করে আগুন সৃষ্টি করে। মোহিনীকে বন্দি অবস্থায় খাঁচা থেকে বের করে আনা হয়। এখন মোহিনী তার মনুষ্য রূপে ফিরে এসেছে। তার অগ্নি পরীক্ষা দেওয়ার পালা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মোহিনী কি পারবে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে? জানতে হলে চোখ রাখো নাগকন্যা মোহিনী গল্পের পরের পর্বে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।